জাভা প্রোগ্রামিং এ সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মাহবুবুর রহমান। আজকে আমরা জাভা প্রোগ্রামিং এর প্রথম অধ্যায় আলোচনা করব। প্রথম অধ্যায় হচ্ছে জাভা প্রোগ্রামিং এর ধারণা। প্রথমে আমরা একটু জেনে নিই জাভা প্রোগ্রামিং কি। জাভা প্রোগ্রামিং হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি? অর্থাৎ যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলা যে কোনো সমস্যার সমাধান করতে গেলে যে কোনো জিনিসকে অবজেক্ট হিসেবে চিন্তা করে করে তারপরে তাকে প্রসেস করে, সেটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমরা দেখে নিব এই অধ্যায়ের কি কি টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেটা আমরা দেখে নিই। প্রথমে আছে জাভা প্রোগ্রামিং এর ভাষার যে ইতিহাস, সেটা নিয়ে অলরেডি আমরা বলে ফেলছি। দ্বিতীয় হচ্ছে জাভা প্রোগ্রামিং এর বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। উইন্ডোজের জন্য জাভা এনভায়রনমেন্টের সেটআপ কিভাবে করা হয় সেটা আমরা দেখাবো। জাভা ভার্চুয়াল মেশিন কি সেটা নিয়ে আমরা জানবো। জাভার প্রয়োগক্ষেত্র বা ব্যবহারগুলো কি সেটা নিয়ে আমরা জানবো। জাভা প্রোগ্রামিং এর গঠন কেমন সেটা নিয়ে আমরা দেখব। আর সর্বশেষ এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, যেগুলো হচ্ছে কি সচরাচর পরীক্ষায় আসে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। কম্পিউটার আবিষ্কারের শুরু থেকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আসছি। তো দিন যেতে যেতে মানুষের চাহিদা বাড়তেছে, মানুষের কাজের পরিধি বাড়তেছে। তো সেখান থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও অনেক বেশি আপডেটের প্রয়োজন বোধ হয়েছে। তো সেখান থেকে হচ্ছে কি যে আমাদের এভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আস্তে আস্তে কি যে অনেক বেশি ডেভেলপড হচ্ছে। তো প্রথম দিকে যখন হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, সেটা ছিল হচ্ছে কি মডুলার ভিত্তিক ছিল। এরপরে মডুলারের যে কমতিগুলো ছিল সেটা হচ্ছে কি ব্যাকআপ দেওয়ার জন্য হচ্ছে কি যে তৈরি হয়েছে টপ ডাউন প্রোগ্রামিং, এরপরে আসছে বটম আপ প্রোগ্রামিং, এরপরে স্ট্রাকচার প্রোগ্রামিং ইত্যাদি এভাবে আসছে। তো এর পরবর্তীতে বর্তমানে চলে আসছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হিসেবে আমরা এখানে জাভা নিয়ে আলোচনা করছি। জাভা প্রোগ্রামিং পুরো পৃথিবীতে এত বেশি জনপ্রিয় হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তার অসাধারণ কিছু বৈশিষ্ট্যের জন্য। সেই বৈশিষ্ট্যগুলো কি সেগুলো নিয়ে একটু আমরা জানবো। প্রথম কথা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হওয়ার কারণে জাভা এত বেশি জনপ্রিয়। দ্বিতীয় হচ্ছে এটা কম্পাইলড ও ইন্টারপ্রেটেড। অর্থাৎ হচ্ছে কি যে আমরা যখন একটা প্রোগ্রাম লিখি, সেই প্রোগ্রামকে হচ্ছে কি যে এক্সিকিউট করার জন্য আমরা অ্যাসেম্বলার অথবা কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার ব্যবহার করি। তো আমাদের হচ্ছে কি যে এই জাভা প্রোগ্রামিংটা হচ্ছে কম্পাইলও করা যাবে অথবা ইন্টারপ্রেটও করা যাবে। এরপর হচ্ছে কি যে দ্বিতীয় হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা বলছি অলরেডি, সেটা হচ্ছে কি যে কোনো প্ল্যাটফর্মে হচ্ছে কি যে আপনি জাভা প্রোগ্রামিংয়ের যে কোনো প্রোগ্রাম অথবা সফটওয়্যার আপনি রান করাইতে পারবেন। অর্থাৎ হচ্ছে কি আপনি উইন্ডোজেও করতে পারবেন, ম্যাকেও করতে পারবেন, অথবা লিনাক্সে অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্ম হচ্ছে কি যে আপনি আপনার সফটওয়্যারটা জাভা প্রোগ্রামে লেখা সফটওয়্যারটা আপনি রান করতে পারবেন। এরপর হচ্ছে পোর্টেবল হচ্ছে কি একই কোড লিখে বিভিন্ন মেশিনে হচ্ছে কি যে আপনি রান করতে পারবেন। অর্থাৎ হচ্ছে যে আপনার বিভিন্ন মেশিনের জন্য বিভিন্ন সফটওয়্যার বা প্রোগ্রাম লেখার প্রয়োজন হবে না। এরপর হচ্ছে এটি অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন। দ্বিতীয় হচ্ছে এটা লেখা, এই প্রোগ্রাম ডেভেলপ করা খুবই সহজ এবং সাবলীল, অনেক ছোট, অর্থাৎ অল্প কোডে আপনি অনেক কিছু লিখতে পারবেন। এরপর হচ্ছে কি যে এটা অনেক বেশি শক্তিশালী এবং হচ্ছে কি অনেক বেশি সিকিউর। এরপরে আছে হচ্ছে কি যে গতিশীল ও সম্প্রসারণযোগ্য। আপনি চাইলে এটা হচ্ছে কি যে হয়তো কোড লিখছেন, এরপরে পরে যদি মনে চাইছে যে আমি এটাকে এক্সটেন্ড করব, বর্ধিত করব, আপনি চাইলে এটা করতে পারবেন। এবং ডিস্ট্রিবিউটেড, ফাইনালি হচ্ছে কি আমরা বলতে পারি এটা হচ্ছে কি মাল্টি থ্রেডেড। তো মাল্টি থ্রেডেড কি, ডিস্ট্রিবিউটেড কি, এই জিনিসগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা এখন দেখব কম্পিউটার সিস্টেম অথবা উইন্ডোজ সিস্টেমে আপনি কিভাবে একটা হচ্ছে কি এনভায়রনমেন্ট সেট আপ করবেন। অর্থাৎ এনভায়রনমেন্ট সেট আপ করবেন এই জন্য যে একটা জাভা প্রোগ্রাম কিভাবে ডেভেলপ করবেন, সে প্রোগ্রামে হচ্ছে কি কোনো ভুল ত্রুটি থাকলে সেটাই ডিবাগ করা, এবং হচ্ছে কি যে আপনার প্রোগ্রামটিকে যে রান করার জন্য যে এনভায়রনমেন্টের দরকার হবে, সেই এনভায়রনমেন্টটা কিভাবে সেট আপ করবেন সে ধাপগুলো এখানে আলোচনা করা হয়েছে। এখানে প্রথমে কি করতে হবে, যে জাভা কম্পাইলার ইনস্টলেশন করতে হবে। এরপরে হচ্ছে কি যে সঠিক পাথ সেটিং করতে হবে। এরপরে হচ্ছে কি আপনি প্রোগ্রামটা ডেভেলপ করবেন, অর্থাৎ হচ্ছে প্রোগ্রামটা লিখবেন, এরপরে প্রোগ্রামটা কম্পাইল করবেন, ফাইনালি হচ্ছে কি যে প্রোগ্রামটা রান করবেন। এগুলো হচ্ছে আমরা একদম প্র্যাকটিক্যালি হচ্ছে দেখবো। তাহলে হচ্ছে কি যে আপনাদের যে অস্পষ্টতাগুলো হচ্ছে কি যে একদম দূর হবে আশা করি। এখন আমরা দেখবো হচ্ছে যে উইন্ডোজের জন্য জাভা এনভায়রনমেন্ট সেটআপ কিভাবে করব। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা প্রথম হচ্ছে কি যে জেডিকে যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিতে চলে যাব। তারপরে সাব ডিরেক্টরিগুলো হচ্ছে কি যেখানে উল্লেখ করা হয়েছে, তো আমরা দেখি সাব ডিরেক্টরিগুলো কি। যেমন ডক্স আছে, তো ডক্সের আসলে কাজ কি বা এটা কেন। যেমন এই সাব ডিরেক্টরিতে HTML ফরম্যাটে লাইব্রেরি ডকুমেন্টসগুলো এখানে বিদ্যমান। বিন যে সাব ডিরেক্টরি আছে সেখানে হচ্ছে বিন সাব ডিরেক্টরিতে কম্পাইলার এবং কম্পাইলিং টুলসগুলো এখানে বিদ্যমান। এরপর আছে ডেমো সাব ডিরেক্টরি, এই সাব ডিরেক্টরিতে কিছু ডেমো ফাইল আছে। এরপর হচ্ছে কি যে ইনক্লুড সাব ডিরেক্টরি, সেখানে হচ্ছে কি নেটিভ মেথডের ফাইলসমূহ ইনক্লুড সাব ডিরেক্টরিতে
বিদ্যমান। এরপর আছে লাইব্রেরি, অর্থাৎ এই সাবডিরেক্টরিতে লাইব্রেরি ফাইলসমূহ বিদ্যমান। আর ফাইনালি হচ্ছে কি যে সোর্স। তো সোর্সের মধ্যে হচ্ছে কি সোর্সটা আসলে কি, এটা হচ্ছে কি লাইব্রেরি ফাংশন সমূহ সোর্স ফাইলগুলো সাবডিরেক্টরিতে বিদ্যমান। এখন আমরা দেখব হচ্ছে জেডিকেতে বিদ্যমান টুলসমূহ ও তাদের ব্যবহার। টুলসের মধ্যে আছে প্রথম হচ্ছে কি অ্যাপলেট বিউআর আছে, অ্যাপলেট রান করার জন্য এটি ব্যবহৃত হয়। তারপর জাভা আছে, জাভা ইন্টারপ্রেটার, এটি সোর্স বাইটকোডকে মেশিনের জন্য ইন্টারপ্রেট করে। জাভা কম্পাইলার আছে, অর্থাৎ জাভা সি, জাভা কম্পাইলার এটি সোর্স কোডে বাইটকোডে রূপান্তরিত করে। এরপর হচ্ছে জাভা ডকুমেন্টেশন, এটা হচ্ছে সোর্স থেকে HTML ফরম্যাট এ ডকুমেন্টেশন তৈরি করে। এরপর হচ্ছে কি জাভা হেডার আছে, এটা হচ্ছে কি নেটিভ মেথডে ব্যবহারের জন্য হেডার ফাইল তৈরি করে। আর আরেকটা হচ্ছে জাভা পি, অর্থাৎ বাইটকোডকে আবার সোর্স করে যদি আমরা ফিরিয়ে আনতে চাই তাহলে হচ্ছে কি যে এই টুলসটা ব্যবহার করা হয়। এরপর আরেকটা আছে জেডিবি, অর্থাৎ জাভা ডিবাগার। এখন দেখব জেবিএম কি। জেবিএম হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। জাভা ভার্চুয়াল মেশিনের আসলে কাজটা কি? এটার কাজ হচ্ছে জাভা বাইটকোডকে এক্সিকিউট করার জন্য আপনার মেশিনটিকে বা কম্পিউটার সিস্টেমটিকে এনেবল করবে। অর্থাৎ হচ্ছে কি যে জাভা বাইটকোডকে এক্সিকিউট করার জন্য আপনার মেশিনকে এনেবল করে তোলার জন্য হচ্ছে কি আপনার জাভা ভার্চুয়াল। এখন জাভা ভার্চুয়াল মেশিনের কি ধাপে হচ্ছে কি কাজটা শেষ করবে, সেটা হচ্ছে কি যে এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তো এখানে হচ্ছে প্রথম ধাপে কি যে সোর্স কোড অর্থাৎ জাভা ভাষায় লিখিত প্রোগ্রামকে কম্পাইলার ব্যবহার করে ভার্চুয়াল মেশিনের জন্য বাইটকোড রূপান্তর করে। কিভাবে? প্রথম হচ্ছে কি যে আপনি জাভা ল্যাঙ্গুয়েজে জাভা প্রোগ্রাম অর্থাৎ হচ্ছে সোর্স কোডটা, এরপরে সেটা জাভা কম্পাইলারের মাধ্যমে কম্পাইল হবে, কম্পাইল হয়ে ফাইনাল হচ্ছে কি যে বাইটকোড উৎপাদন করবে। তো সেই বাইটকোড হচ্ছে কি যে ভার্চুয়াল মেশিন এক্সিকিউট করবে। তো কিভাবে এক্সিকিউট করতেছে? দ্বিতীয় ধাপে ভার্চুয়াল মেশিন বাইটকোডকে জাভা ইন্টারপ্রেটার ব্যবহার করে মেশিন উপযোগী মেশিন কোডে কি রূপান্তর করবে। তো প্রথমে হচ্ছে কি যে প্রথম ধাপে যে আমরা ফাইনালি পাইছি হচ্ছে কি বাইটকোড, সেই বাইটকোডকে এখানে এনে তারপরে জাভা কম্পাইলার অথবা জাভা ইন্টারপ্রেটারের মাধ্যমে মেশিন কোডে। তো এখানে তাহলে হচ্ছে কি আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে কি যে যদি আপনার জাভা প্রোগ্রামে হচ্ছে কোনো একটা প্রোগ্রাম লিখেন, এটা দুইটা ধাপে কাজ করবে। প্রথম ধাপে হচ্ছে যে আপনি যে প্রোগ্রামটা যে ডেভেলপ করছেন অর্থাৎ সোর্স কোডটা যে লিখছেন এটা জাভা কম্পাইলারের মাধ্যমে হচ্ছে বাইটকোড উৎপাদন করবে। আর দ্বিতীয় ধাপে এই বাইটকোডকে জাভা কম্পাইলার অথবা জাভা ইন্টারপ্রেটারের মাধ্যমে মেশিন কোডে হচ্ছে কি যে কনভার্ট করা হবে। এখন আমরা দেখব হচ্ছে জাভার প্রয়োগ ক্ষেত্র অথবা হচ্ছে কি যে এটা ব্যবহার কোথায় করা হয়। তো আমরা তো প্রথমে বলছিলাম যে জাভার আসলে মানে পৃথিবীর যে জায়গায় হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায় বা ব্যবহার উপযোগী সকল ক্ষেত্রে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়। অর্থাৎ আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, গেমিং, তারপরে সার্ভার কানেকশন অথবা হচ্ছে কি যে ওয়েব সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার, অর্থাৎ যেই সকল জায়গায় হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায় সকল ক্ষেত্রে হচ্ছে কি যে আপনি জাভা প্রোগ্রামিং ইউজ করতে পারেন। অর্থাৎ হচ্ছে এখন বর্তমানে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ক্লাউড কম্পিউটিং আছে, এইসব জায়গায় পর্যন্ত জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়। এখন আমরা আলোচনা করব জাভা প্রোগ্রামিংয়ে যদি আপনি কোনো একটা প্রোগ্রাম ডেভেলপ করেন তাহলে সেক্ষেত্রে প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধি অথবা রিড এবিলিটি বৃদ্ধির জন্য কি কি নিয়ম আপনাকে ফলো করতে হবে সেটা কয়েকটা ধাপে এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আছে ক্লাসের হেডারের শেষে পরের লাইনে আমরা কি করি, ওপেনিং ব্রেসেস দেওয়া হয়, অর্থাৎ যেটা আমরা সেকেন্ড ব্র্যাকেট, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট এটা বসানো আমাদের অবশ্যই উচিত। এরপরে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেটের পরে লাইন থেকে এক ঘর ট্যাব পজিশন রেখে তারপর হচ্ছে কি যে আমরা ডান দিক সরে গিয়ে তারপর হচ্ছে কি যে ক্লাস বডি লিখতে হবে। যেমন হচ্ছে কি অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি এমন, যেমন আপনি একটা ক্লাস দিলেন, যে ক্লাস কিওয়ার্ড দিলেন, তারপর হচ্ছে কি যে আপনার ক্লাসের নাম দিলেন হচ্ছে মেইন ক্লাস। তো এখন আপনি কি করলেন যে এই ব্র্যাকেট এখানে দিলেন, অথবা আপনি চাইলে এই ব্র্যাকেটটা এখানে না দিয়ে আপনি চাইলে এখানেও কিন্তু দিতে পারেন। এখানে দিবেন, পরের লাইনে আসলেন, পরের লাইনে এসে এখানে ট্যাগ পজিশন পর্যন্ত এখানে ফাঁকা রাখবেন, ফাঁকা রেখে তারপর এখান থেকে আপনি লেখা শুরু করবেন। তো এটাকে হচ্ছে কি যে সেকেন্ড লাইনে এসে বলা হয়েছে যে ওপেনিং ব্রেসের পরের লাইন থেকে এক ঘর ট্যাব পজিশন ডান দিকে সরে গিয়ে ক্লাস বডি লেখা শুরু করা উচিত। এতে হচ্ছে আপনার কি হবে যে প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধি পাবে, সাথে সাথে এখানে আপনার পড়তে অনেক সুবিধা হবে, অর্থাৎ রিডেবিলিটি
আপনার বৃদ্ধি পাবে। 3 নম্বরে বলতেছে যে একটি ব্লকের ভিতর আরেকটি ব্লক আসলে ভিতরের ব্লকটি আরও একটা পজিশন ইনডেন্ট করে লেখা উচিত। অর্থাৎ হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি আপনি যেমন এইটার বডিতে এখান থেকে লেখা শুরু করছেন, অর্থাৎ একটা ট্যাব পজিশন ডানে সরে গিয়ে তারপর লিখছেন। এখন যদি আমাদের আরও একটা ব্লক লেখা দরকার, অর্থাৎ হচ্ছে কি আপনি ফর লুপ লিখবেন অথবা ইফ এলস লিখবেন অথবা কোনো একটা মেথড লিখবেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কিভাবে করবেন? তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে আপনার মনে করেন যে আপনি ফর লুপ লিখলেন, এই যে ফর লুপ লিখলেন, এখানে হচ্ছে কি যে আপনি ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট এটা দিলেন, তারপর হচ্ছে কি আমরা এক ট্যাব পর্যন্ত ফাঁকা রাখলাম, তারপরে এখান থেকে হচ্ছে আপনি আবার কোড লিখবেন। তো এটাকে বলা হয় ইন্ডেন্টেশন, যে ইন্ডেন্টেশন অর্থাৎ হচ্ছে কি যে আপনার এটা হচ্ছে কি মার্জিন ধরে নিতে পারেন, এই মার্জিন থেকে একটা ট্যাব পরিমাণ এখানে জায়গা ফাঁকা রাখছেন, পরে এই ব্লকটা আবার শুরু করছেন, এখান থেকে আবার একটা ট্যাব পরিমাণ ডানে সরে গিয়ে তারপর লিখ। তো এটার মাধ্যমে হচ্ছে আপনি কোডগুলো বুঝতে খুবই সুবিধা হবে এবং হচ্ছে কি যে আপনার কোডটা অন্য যে কেউ পড়তে খুবই সুবিধা পাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে এটা কোডের একটা সৌন্দর্য। তো এই জিনিসগুলো হচ্ছে কি যে মেনে চলার জন্য জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবসময় আপনাকে ফোর্স করবে। আর ফাইনালি হচ্ছে কি প্রতিটি স্টেটমেন্টের আলাদা লাইনে লেখা উচিত। অর্থাৎ হচ্ছে কি আপনি যেমন হচ্ছে আপনি এখানে দিলেন যে ইন্টিজার এক্স দিলেন, এটা কিন্তু একটা স্টেটমেন্ট হয়ে গেছে। পরে আপনি চাইলে আরেকটা ভেরিয়েবল কিন্তু আপনি ডিক্লেয়ার করলেন যে ইন্টিজার ওয়াই। এই যে দুইটা স্টেটমেন্ট দুইটা লাইনে কিন্তু আমরা লিখলাম। আপনি চাইলে কিন্তু এই দুইটা স্টেটমেন্টকে একই সাথে লিখতে পারতেন, যেমন ইন্টিজার এক্স কমা ইন্টিজার ওয়াই, সরি এটা সেমিকোলন সেমিকোলন, এভাবে কিন্তু আপনি লিখতে পারেন। এটা কিন্তু আপনি লিখতে পারেন, কিন্তু আপনি চাইলে এভাবেও লিখতে পারেন অথবা দুইটা লাইনেও লিখতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে আলাদা আলাদা লাইনে লেখা উচিত। আর এটাই কিন্তু জাভা প্রোগ্রামিং একটা নিয়ম। এখন আমরা দেখব জাভা প্রোগ্রামিং কিভাবে কমেন্টস করা হয়। তো কমেন্টস হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। কারণ আমরা যখন হচ্ছে একটা প্রোগ্রাম লিখি তখন হচ্ছে যে কোনো একটা লাইন অথবা কোনো একটা স্টেটমেন্ট অথবা কোনো একটা লজিক আমরা কেন লিখছি সেটা একটা আমরা কি করি সাইড নোট লিখে রাখি, যাতে আমরা পরবর্তীতে আমরা এই কমেন্টসটা দেখে বা অর্থাৎ এই সাইড নোটটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে এই জিনিসটা কেন করা হয়েছে। এবং এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমরা এটাকে যদি আমরা এক্সটেন্ড করতে চাই বা কোনোভাবে যদি এটাকে আবার যদি কোনো ত্রুটি আছে কিনা বা কোডটা, মূল কথা হচ্ছে যে কোডটা বোঝার জন্য যে আমাদেরকে কমেন্টস লিখতে হয়, তো এটা আমাদের সবসময় লেখা উচিত এবং এটাতে হচ্ছে কি যে আপনার কোডের রিডেবিলিটি অনেক বেশি বৃদ্ধি পাবে। তো এখন কমেন্টস কিভাবে করা হয়? তো কমেন্টস করার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে কি সিঙ্গেল লাইন কমেন্টস আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্টস। যেমন হচ্ছে আপনি যেমন এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন ইন্টিজার এক্স, এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন। এখন এটা ভেরিয়েবল ডিক্লারেশন, তো আপনি চাইলে এখানে হচ্ছে কি যে আপনি উপরে লিখতে পারেন যে এটা ভেরিয়েবল ডিক্লারেশন, এই জিনিসটা আপনি লিখে রাখলেন। তো এখন আমাদের কিন্তু এটা প্রোগ্রামিংয়ে যখন এই প্রোগ্রামটা যখন হচ্ছে কি রান করবে কোনো একটা কম্পাইলার, তাহলে তখন কিন্তু আমাদের এই জিনিসটা তার মানে রান করার প্রয়োজন নাই, এক্সিকিউশন করার দরকার নাই। তো সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, এটা কমেন্টস করে দিতে পারি। তো কমেন্টস কিভাবে করব? তো এটাকে যেহেতু একটা সিঙ্গেল লাইন, তো আমরা সেক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ আমরা দিয়ে দিতে পারি। তখন হচ্ছে কি যে এটা যদিও প্রোগ্রামের মধ্যে লেখা ছিল, কিন্তু যখন কম্পাইলার এটা কম্পাইল করবে তখন কিন্তু এটা সে দেখবে না, এটাকে হচ্ছে কি সে বাদ দিয়ে তারপরে কাজ করবে। অথবা আমরা এটা চাইলে হচ্ছে কি উপর লাইনে বা নিচের লাইনে বা এটার পাশেও আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা চাইলে যে ইন্টিজার এক্স সেমিকোলন এটা দিলাম, তারপর হচ্ছে কি আমরা ডবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখানে হচ্ছে কি ভেরিয়েবল ডিক্লারেশন এই কথাটা আমরা লিখে দিতে পারি। আমরা এটা তো আমরা দেখলাম যে সিঙ্গেল লাইন কমেন্টস। তো আমরা যদি চাই যে মাল্টি লাইন কমেন্টস, তাহলে আমরা কিভাবে লিখব? যদি আমাদের এমন হয় যে এখানে অনেকগুলো লাইন একসাথে আমাদের কি করতে হবে, কমেন্ট করতে হবে, তো সেক্ষেত্রে আমরা কি প্রত্যেকটা লাইনের সামনে সামনে এভাবে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ এভাবে দিব না, এভাবে আমাদের দেওয়ার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে কি করব যে আমাদের যদি অনেকগুলো লাইন থাকে, তাহলে প্রথমে এই যে শুরুতে আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ তারপর একটা স্ট্যাটিক সাইন দিব, আর সর্বশেষ যে পর্যন্ত আমাদের কমেন্টস করতে হবে সেখানে এসে তারপর আরেকটা স্ট্যাটিক সাইন এবং একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিব। তাহলে এই শুরু এবং শেষের মাঝখানে যে লেখাগুলো আছে সেগুলা যখন কম্পাইলার কম্পাইল করবে তখন কিন্তু এটাকে আর সে কনসিডার করবে না, অর্থাৎ এটাকে সে দেখবে না। এই পদ্ধতিটাকে বলা হয় মাল্টি লাইন কমেন্টস। তো এটাকে দেখলাম হচ্ছে কি যে একটা লাইনকে যখন আমরা কমেন্টস করছি এটাকে আমরা বলি যে সিঙ্গেল লাইন কমেন্টস, আর এটাকে আমরা বললি যে মাল্টি লাইন কমেন্টস। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে যদি আমরা কোনো একটা প্রোগ্রাম লিখি, তাহলে সেক্ষেত্রে আমাদের
গঠনের জন্য কি কি পদ্ধতি বা কি কি স্টেপ আমাদেরকে ফলো করতে হবে সেই স্টেপগুলো এখানে দেওয়া আছে। প্রথমে হচ্ছে কি যে একটা ডকুমেন্টেশন সেকশন থাকবে, অর্থাৎ হচ্ছে কি আমরা যে প্রোগ্রামটা লিখতেছি এটা কি নিয়ে লিখতেছি, তো এটার একটা মানে হচ্ছে কি যে ডিটেলস আমাদের থাকবে অথবা একটা ডকুমেন্টেশন থাকবে, তো এটা সর্বপ্রথম দিতে হবে। এরপরে বিভিন্ন যে আমরা যদি কোনো একটা মানে এখানে বিল্ট ইন কোনো প্যাকেজ অথবা হচ্ছে কি যে ইন্টারফেস বা কোনো একটা ক্লাস যদি ইউজ করতে চাই, তাহলে হচ্ছে ওই ক্লাস বা ইন্টারফেসগুলো বা মেথডগুলা যেই প্যাকেজের মধ্যে হচ্ছে কি যে আছে সেই প্যাকেজগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। আর সেক্ষেত্রে হচ্ছে বিল্ট ইন যদি প্যাকেজ হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই প্যাকেজগুলো আমরা ইম্পোর্ট করব। এরপরে আমাদেরকে প্রথমে দিতে হবে, আর এখানে তো আমরা প্রথমে বলছিলাম এটা হচ্ছে জাভা হচ্ছে একটা ক্লাস বেসড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের সবসময় হচ্ছে কি যে প্রোগ্রামটাই লিখবো বা যে বডিগুলো লিখবো, যে কোডগুলো লিখবো, সেটা অবশ্যই ক্লাসের মধ্যেই থাকতে হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, একটা ক্লাস ডেফিনেশন করতে হবে। এরপরে আমাদের যদি ওই ক্লাসের ভিতরে কোনো যদি স্টেটমেন্ট যদি ইনহেরিট করা লাগে, কোনো একটা ক্লাস যদি আমাদের ইনহেরিট করা লাগে, তাহলে সেটা ইনহেরিটেন্সগুলো দিব। তারপর হচ্ছে কি ইন্টারফেস যদি ইমপ্লিমেন্ট করা লাগে তাহলে সেই ইন্টারফেসগুলো দিব। তারপর হচ্ছে কি যে আমাদের মেন ক্লাস, যে আমরা জানি একটা ক্লাসের মধ্যে অবশ্যই যখন হচ্ছে কি যে কম্পাইলার কম্পাইল করবে তখন হচ্ছে সে মেন ক্লাসটা খুঁজবে। তো মেন ক্লাসটার আমাদের ডেফিনেশন দিতে হবে। আমাদের যদি অতিরিক্ত কোনো মেথড যদি প্রয়োজন হয় সেই মেথডের ডেফিনেশনগুলো দিব। তারপরে ফাইনালি হচ্ছে কি যে বিভিন্ন মেথড কল করা, যে আমাদের হয়তো দেখা যাচ্ছে একটা মেথড থেকে আরেকটা মেথডের সাথে যদি ইন্টারকানেকশন করতে হয় অর্থাৎ কল করতে হয়, তাহলে সেই কাজটা এখানে এসে করব। তো এইভাবে আরও যে কাজগুলো আছে সেগুলো আমরা ধাপে ধাপে করব। তো এতে আমাদের প্রোগ্রামের মানে সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পাবে। আমরা এখন দেখব এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি। যেমন প্রথম হচ্ছে কে এবং কখন জাভা ভাষা ডেভেলপ করেন। আমরা তো প্রথমে বলছিলাম জাভা ভাষা ডেভেলপ করেন হচ্ছে যে জেমস গসলিং নামে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, যিনি সান মাইক্রো সিস্টেমে হচ্ছে কাজ করতেন। এটা ডেভেলপ করছে হচ্ছে কি যে 1991 সালে, কিন্তু সান মাইক্রো সিস্টেম 1995 সালে এটা রিলিজ করে। এরপর আসে জেডিকে মিনিং হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট, এবং এই জেডিকের মধ্যে অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে ইনক্লুডেড। যেমন জিআরই জাভা রানটাইম এনভায়রনমেন্ট আছে, তারপরে জেবিএম আছে, ঠিক আছে, যে এই জিনিসগুলো হচ্ছে জেডিকের মধ্যে ইনক্লুডেড। এরপরে আইডেন্টিফায়ার বলতে কি বোঝে, তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, অন্য চ্যাপ্টারের দ্বিতীয় চ্যাপ্টারগুলোতে আলোচনা করব। এরপর হচ্ছে কি জাভা ব্যবহৃত 10টা কিওয়ার্ডের নামও আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপর হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন বা জেবিএম বলা হয় কেন, মানে জাভাকে কেন জেবিএম বলা হয়। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি কোনো হচ্ছে কি যে প্রোগ্রাম লেখা হয় তাহলে সেখান থেকে হচ্ছে কি জাভা কম্পাইলারের মাধ্যমে বাইট কোড তৈরি করা হয়, এবং সেই বাইট কোডকে ইন্টারপ্রেটারের মাধ্যমে ইন্টারপ্রেট করে ফাইনাল হচ্ছে মেশিন কোড উৎপাদন করা হয়। জাভার কোডকে যদি রান করাইতে হয় বা এক্সিকিউট করাইতে হয় তাহলে অবশ্যই মেশিনের মধ্যে জেবিএম, এই জাভা ভার্চুয়াল মেশিন, এটা অবশ্যই আগে থেকে ইনস্টল করা থাকতে হবে। আমরা জানি বর্তমানে সকল কম্পিউটার সিস্টেমে জেবিএম ইনস্টল করা। এরপরে আছে যে জাভা কনসোল বলতে কি বুঝো, আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো, এবং সেপারেটর, আর ফাইনালি হচ্ছে কমেন্টস। তো কমেন্টস নিয়ে তো আমরা আলোচনা করলাম যে কমেন্টস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি যে সিঙ্গেল লাইন কমেন্টস এবং মাল্টি লাইন কমেন্টস। তো এখানে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের মধ্যেগুলোর মধ্যে আছে যে জাভার বিভিন্ন বৈশিষ্ট্যগুলা, সেটা তো আমরা বললাম যে জাভার বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে যে এটা হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা পোর্টেবল, এটা অনেক বেশি সিকিউর, তারপরে হচ্ছে কি যে আপনার এটা হচ্ছে কি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ইত্যাদি। এই বৈশিষ্ট্যগুলো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধারণ করে। জাভা প্রোগ্রাম কীভাবে লিখতে হয় সেটা যে সিনট্যাক্স, সেটা আমরা দেখাইছি। এরপরের চ্যাপ্টারগুলোতে আরও বিস্তারিতভাবে আমরা একদম প্র্যাকটিক্যালি আইডিইতে আমরা এটা হচ্ছে কি প্রোগ্রাম লিখে আপনাদের বোঝাবো, তখন হচ্ছে কি যে আপনাদের সিনট্যাক্স নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। এরপর হচ্ছে কি যে জাভা ও সি প্লাস প্লাসের মাঝে পার্থক্য কী। প্রথম কথা হচ্ছে সি প্লাস প্লাস হচ্ছে কি যে স্ট্রাকচার এবং অবজেক্ট ওরিয়েন্টেড দুইটাই ব্যবহার করা যায়, অর্থাৎ আপনি অ্যাবস্ট্রাকচার প্রোগ্রামিং এখানে ব্যবহার করতে পারবেন, একই সাথে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু সি প্লাস প্লাসে আপনি লিখতে পারবেন। কিন্তু জাভা কিন্তু পরিপূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এরপরে জাভার ক্ষেত্রগুলো নিয়ে আমরা বললাম যে জাভা কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা বললাম যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একদম আর্টিফিশিয়াল ক্লাউড কম্পিউটিং, অর্থাৎ সকল ক্ষেত্রে আপনি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে কি জাভাকে কেন জেবিএম বলা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আর ফাইনাল হচ্ছে কি যে একটা জাভা প্রোগ্রামের স্ট্রাকচার কেমন হবে সেটা নিয়ে হচ্ছে কি আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ধাপ আমরা আলোচনা করছি বিস্তারিত। এর পরবর্তীতে যখন আমরা প্রোগ্রাম লিখবো তখন আপনারা স্ট্রাকচার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকুন,
পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।